দূরত্ব বাড়তে বাড়তে এটা সংঘর্ষে গিয়ে ঠেকছে। জাতীয় রাজনীতিতেও এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি, বিএনপি এবং জামাতের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হচ্ছে। এসব বিষয় ছাড়াও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি, কোন পথে আসলে রাজনীতি যাচ্ছে, বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ কেমন হতে পারে, সেসব নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন লেখক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব বাকিবিল্লাহ। জনাব বাকিবিল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন যুক্তরাষ্ট্রের বাকি আপনাকে শুভেচ্ছা জানাই। আরও থাকছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ডক্টর মির্জা গালিব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ডক্টর মির্জা গালিব, আপনাকেই আসলে আপনার দৃষ্টি আসলে প্রথমে আকর্ষণ করতে চাই। প্রথমে প্রশ্ন করতে অনেকগুলি আলোচনা বা প্রশ্ন রয়েছে আমাদের, আমরা ধীরে ধীরে সবগুলিতেই আসব। শুধু আপনাকে আমি দেখছিলাম যে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছেন, সেটি অনেকটা এরকম যে যেখানে আপনি প্রশ্ন তুলেছেন যে 15 বছর ধরে বেগম জিয়া যখন ফেসিস্ট হাসিনার জুলুমের শিকার হচ্ছিলেন তখন ছাত্রদল আসলে কি কাজে লেগেছে, মানে আওয়ামী লীগের বিপক্ষে কোনো বড় আন্দোলন করতে কাজে লেগেছে কিনা, সরকারকে নাড়া দিতে পারবে এমন কোনো আন্দোলন করতে কাজে লেগেছে কিনা, যদি না হয় আপনি প্রশ্ন করেছেন ছাত্রদলের পেশি শক্তি বিএনপির কোন কাজে লাগে, মানে বিএনপির কোন কাজে ছাত্রদলের পেশি শক্তি লাগে। আমি এই প্রশ্নটার ব্যাপারে আপনি নিশ্চয়ই 1-2 মিনিট বা 30 সেকেন্ড একটু মন্তব্য করুন। আমি এই প্রশ্নটা এমনও করতে চাই, জামায়াতের কোন কাজে শিবিরের পেশি শক্তি লাগে? ডক্টর মির্জা গালিব। খালেদ ভাই, ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং বাকিবিল্লাহ ভাই, নাইস টু হ্যাভ ইউ হিয়ার। আমি যেটা লিখতে চেয়েছি এবং যেটি খালেদ ভাই আপনি প্রশ্নটা তুলেছেন, আমি যদিও ছাত্রদলকে সামনে রেখে এই প্রশ্নটা তুলেছি, কিন্তু ইকুয়ালি এই প্রশ্নটা ভ্যালিড ফর জামাত ইসলাম এবং ছাত্র শিবির, যে ছাত্র শিবিরের পেশি শক্তি জামাত ইসলামেরও কাজে লাগে কিনা। তো ফ্রেমওয়ার্কটা কি দেখেন, ফ্রেমওয়ার্কটা হলো যে বাংলাদেশে ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের একটা পারসেপশন আছে। পারসেপশনটা হলো যে বড় রাজনৈতিক দল তারা চিন্তা করে যে ছাত্র সংগঠন যদি ক্যাম্পাসে খুব স্ট্রংলি অপারেট করে, তারা যদি শক্তিশালী হয়, এই যে তাদের পাওয়ার পলিটিক্স, এই পাওয়ার পলিটিক্স তাদের ক্ষমতায় থাকাকে নিশ্চিত করে, এবং তারা যদি বিরোধী দলে গিয়ে স্ট্রাগল করে, এই পাওয়ার পলিটিক্স তাদেরকে হেল্প করবে। এই পারসেপশন থেকে ছাত্র রাজনীতিকে বড় রাজনৈতিক দলগুলো প্যাট্রোনাইজ করে। আমি বলতে চেয়েছি দুইটা জিনিস। এক, যে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি যদি আপনি দেখেন, এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর। ডক্টর গালিব, আপনি কি আপনার, আমি বুঝতে পারছি না যে আপনার কথা আবার শোনা যাচ্ছে, আপনি কি আপনার ল্যাপটপের সাউন্ডটা একটু মিউট করে রাখবেন? মিউট করলে কি শোনা যাবে, নাকি সাউন্ডটা অফ করে মানে মিনিমাম করে রাখবেন কিনা, যেহেতু আমার এখানে কি ইকো হচ্ছে? এখন ঠিক আছে, এখন বলেন। আমরা আসলে জি, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, সরি, জি, ধন্যবাদ। তো আমি যে প্রশ্নটা তুলতে চেয়েছি সেটা হলো এই ফ্রেমওয়ার্কটা ভুল। এই ফ্রেমওয়ার্কটা ভুল, তার আমি 3টা পয়েন্ট বলবো। একটা এক্সাম্পল হলো যেটা আমি ছাত্র দলকে বলছি, যে দেখেন যখন বিএনপি বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ যখন অপারেশন করছে, তখন ছাত্র দলের পেশি শক্তি দিয়ে আপনি অপারেশন ওভারকাম করতে পারেন নাই। ইকুয়ালি এটা ট্রু ছাত্র শিবিরের জন্য, যে জামাতের নেতাদেরকে যখন আওয়ামী লীগ ফাঁসি দিচ্ছে অন্যায় বিচারের মধ্য দিয়ে, শিবির সেটাকে সেই অপারেশনের এগেনস্টে দাঁড়ায় কিছু করতে পারে নাই। বরং এই গণ অভ্যুত্থান তখনই সম্ভব হয়েছে তখন জনগণের একটা বিশাল অংশ রাস্তায় এই ফ্যাসিজমের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, তখন আপনি সফলতা দেখেছেন। দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। সেই চেঞ্জটা কি? সেই চেঞ্জটা হলো যে এখন সোশ্যাল মিডিয়া অত্যন্ত আপনার অ্যাক্টিভ, লোকের একজন আরেকজনের সাথে কানেক্ট করে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, এবং একটা ডিফারেন্ট স্পেস তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম এখন সারা দুনিয়ার যে কনসাস তার সাথে কানেক্টেড, তারা এখন আপনার সেগ্রেগেটেড না। তো এই যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হইতেছে, অল্টারনেটিভ মিডিয়া তৈরি হইতেছে, একটা ডিফারেন্ট পাওয়ার। আপনি যদি এখন মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং অথবা রাজশাহীতে আমার মাসল পাওয়ার থাকলে আমি রাজনীতিতে ভালো করব, এই ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। কাজে রাজনৈতিক দলগুলোর এখন চিন্তা করা উচিত যে ছাত্র রাজনীতিকে আমি মডিফাই করব। বিএনপির চিন্তা করা উচিত যে ছাত্রদল আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না। জামাতের চিন্তা করা উচিত শিবির আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না। বরং আমরা এখন এমন একটা রাজনৈতিক ফ্রেমওয়ার্কে যাব যেখানে কেউ মাসল পাওয়ার দেখাবে না, যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছাত্র আরেকজন ছাত্রকে ফিজিক্যালি টর্চার করবে না। এটা একটা অসভ্যতা, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ইউ ক্যান্ট ডু দ্যাট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রক্রিয়াল বডি এবং কালেক্টিভলি তার অ্যালামনাইদের ভূমিকা পালন করতে হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ আপনার সাউন্ডটা মনে আপনার সাউন্ডটা মনে ঠিক করতে হবে, কারণ আমি এখনো একটু নয়েজ পাচ্ছি। এটা মানে ঠিক করা হবে, ঠিক করতে সাহায্য করবে আপনাকে। কিন্তু আপনি যদি একটু চট করে একটু বলে নিতেন, আমরা বাকিকে শুনতে শুনতে আপনার এটা নিশ্চয়ই এটা ইয়া হবে। আপনাকে জাস্ট আমি একটু জানতে চাই যে আপনি এখন স্পষ্ট বললেন যে এই পেশি শক্তি আসলে ছাত্র শিবিরের পেশি শক্তি আসলে জামাতের কোনো কাজে লাগে নাই, বা আসলে লাগেও না কাজে, এটা ফ্রেমওয়ার্কটাই আসলে চেঞ্জ করতে হবে। আপনি যখন স্ট্যাটাসটা দিলেন তখন যে শুধু ছাত্রদলের কথা উল্লেখ করলেন, এটা তো আপনি ডেলিভারেটলি করছেন, তাই না? ছাত্র শিবিরের কথা যে আপনি বলেন নাই সেটা তো ডেলিভারেটলি করছেন। এই যে বিভক্তিটা আপনি মানে ইচ্ছা করে করছেন না, মানে দেখানোর জন্য করছেন না? মানে না অফকোর্স না, এটা একটা প্রাসঙ্গিকতা। কুয়েটের প্রসঙ্গে যেহেতু সেখানে ছাত্রদলের ইস্যু ছিল, আমি স্পেসিফিক ভাবে ছাত্রদলকে উল্লেখ করছি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে। এবং আপনি যদি আমার ফেসবুক স্ট্যাটাসে যান তাহলে দেখবেন যে যে প্রশ্নটি আপনি করছেন, অনেকে সেই প্রশ্নটি করছে, এবং আমি কমেন্টে খুব ক্লিয়ারলি লিখে দিছি যে একই ফ্রেমওয়ার্ক ছাত্র শিবিরের জন্য প্রযোজ্য। ওকে, কিন্তু আপনি স্ট্যাটাসটার মধ্যে আচ্ছা এইটা একটু আমি ডিসক্রিমিনেশন করি নাই, আমি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে। আচ্ছা ঠিক আছে, কুয়েটের ঘটনার প্রেক্ষিতে আমি এখন আমার টেবিলে যে এখন বিডি নিউজ 24.com এর একটা নিউজ, সেটার মধ্যে হচ্ছে ফেসবুকে মন্তব্যের জেরে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির। এইটা কি আপনার নজরে পড়ছে? যে এটা নজরে আমি পড়ছে। আজকে সকালে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি যে ঘটনা কি ঘটছে। খুব সম্ভবত এখানে শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে। আমি এই প্রোগ্রাম শেষ করে এটার ব্যাপারে স্ট্যাটাস দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর গালিব, আপনি আমাদের সঙ্গে। মোরাল স্ট্যান্ডার্ড ইজ মোরাল স্ট্যান্ডার্ড, খালেদ ভাই। ডাজন্ট ম্যাটার whether this is আমরা ছাত্র শিবির or whoever it is। আমরা এটা আপনার কাছে আশাও করি। এটা আপনার আওয়াজটার ব্যাপারে আশিস, ক্যান ইউ টেক কেয়ার অফ দিস নয়েজ এন্ড থিং প্লিজ? বাকিবিল্লাহ, আমি যে বিষয়ে আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে একটা গণ অভ্যুত্থান বা চলমান আন্দোলন মানে যেইভাবেই আমরা ব্যাপারটাকে সংজ্ঞায়ন করি না কেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটার ক্রেডিটটা আসলে কার, কে আসলে সবচেয়ে বেশি করছে? এটা আসলে শিবিরই পুরোটা করছে কিনা, নাকি শিবির কিছুই করে নাই, ছাত্রদল বা অন্য দলগুলি ছিল কিনা, বাম সংগঠনগুলি এটার মধ্যে কোনো রকম কোনো ভূমিকা রাখছে কিনা? বেশিরভাগ জনই এরকম বলতে চেষ্টা করতেছে শিবির করছে অনেক বেশি। বৈষম্য বিরোধীদের কতজন ছিল তারা আসলে আদতে হয় শিবির নইলে ছাত্রলীগ, আর বেশিরভাগ হচ্ছে জনগণ। এর মধ্যে ছাত্রদল বা বামদের উপস্থিতির কথা আসলে অত আমরা এটা শুনতে পাচ্ছি না। আপনি ব্যাপারটারে এখন আসলে কেমন দেখেন? যে আপনিও আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়, বারবার আপনাকে বলতে হচ্ছে যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা নিয়ে, কখনো এইটা কখনো সেইটা, আপনি কেমন দেখছেন এটা, জনাব বাকিবিল্লাহ?